ফ্রেন্ডস, ওয়েলকাম রেজাল্ট ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে পড়ব নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষের যে বইটি, সেই বইটি শতকরার অনুশীলনী 2 এর সমস্ত অঙ্কগুলো সমাধান করব। এর আগে আমরা অনুশীলনী 1 এর সমস্ত অঙ্কগুলো সমাধান করেছি, আর সাথে অনুপাত সমানুপাতের সমস্ত অঙ্কগুলো সমাধান করেছি, যেমন অনুশীলনী 1, অনুশীলনী 2 এই সমস্ত অঙ্কগুলো সমাধান করেছি। ঠিক আছে, তো আজকে আমরা অনুশীলনী 2 এর শতকরার অঙ্কগুলো সমাধান করব। তো ফ্রেন্ডস, তোমরা এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে মানে ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা চঞ্চল ঘোষ বইটি পাশে নিয়ে থাকবে, তাহলে কি তোমরা সমস্ত অঙ্ক চোখের সামনে দেখতে পাবে। না হলে আমি সাইডে অবশ্যই দিয়ে দেবো তোমাদের সমস্ত অঙ্কগুলো। আরেকটা কথা ফ্রেন্ডস, যদি তোমরা কুইজ দিতে চাও, ঠিক আছে, ডেলি চেকের কুইজ দিতে চাও, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কুইজ করানো হয়, ঠিক আছে, 10 থেকে 15টার মতো প্রতিদিন কুইজ করানো হয়। অবশ্যই তোমরা যদি দিতে চাও তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, অনুশীলনী 2 এর 1 থেকে 30 অবধি মানে 30টি মোট অঙ্ক আছে। ঠিক আছে, তো দেখো প্রথম যে অঙ্কটি সেটা হচ্ছে 1 নম্বরে। দেখো অঙ্কটা বলছে যে চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পায়। চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পায়, একটি পরিবারের খরচ একে রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। এখানে বরাদ্দ মানে ব্যবহার। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই অঙ্কটি করার জন্য একটি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে খরচ। ঠিক আছে, খরচ সমান বাজারের দাম গণিত, খরচ সমান বাজারের দাম গণিত কি ব্যবহার। ঠিক আছে, এই নিয়মটা একটু মনে রাখবে, এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগবে। খরচ সমান বাজারের দাম গণিত ব্যবহার। তো প্রশ্নটা কি বলেছে দেখো, চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পায়, একটি পরিবারের খরচ একে রাখতে চিনির ব্যবহার হ্রাস পায়। বলছে বাজার দাম 25% বৃদ্ধি পায়। বাজারের দাম আগে কি ছিল? বাজারের দাম আগে ধরে নাও 100 ছিল। ঠিক আছে, 100 ছিল, এখন কত হয়েছে? এখন হয়েছে 125। বাজারে আগে 1 কেজি আলুর দাম ধরে নাও 100 টাকা ছিল, এখন হয়েছে 125 টাকা। ঠিক আছে, তার মানে কি বলো, যদি বাজারের দাম 125 টাকা হয় 1 কেজি আলুর দাম, ঠিক আছে, তাহলে বলেছি যে একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। বরাদ্দ মানে ব্যবহার হ্রাস পাবে। একটি পরিবারের খরচটা একই থাকবে। ঠিক আছে, বাজারের দামটা যতই বাড়ুক না কেন, খরচটা আমাদেরকে বলছে একই রাখতে হবে। ঠিক আছে, যদি আমরা আগে 20 টাকার আলু ব্যবহার করতে, তাহলে কিন্তু এখনো 20 টাকার আলুই ব্যবহার করতে হবে। ঠিক আছে, সে আলুর দাম যতই বাড়ুক, 100 থেকে 125 হয়ে যাক না কেন, সে আমাদেরকে ওই টাকারই মানে খরচটা একই রাখতে হবে। তাহলে কি, বাজারে যদি দাম বেড়ে যায় আর খরচটা আমাদেরকে কনস্ট্যান্ট মানে একই রাখতে হয়, তাহলে কি ব্যবহারটা আমাদেরকে কমাতে হবে অবশ্যই। যে খরচটা আমাদেরকে সমান রাখতে চায় আর বাজার দাম যদি বেড়ে যায়, তাহলে ব্যবহারটা অবশ্যই আমাদেরকে কমাতে হবে। তাহলে কত কমাতে হবে? তাহলে 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25, আর 1 থেকে কমাতে হবে 25/125, আর 100 থেকে কমবে কত? 100 গুণিত 1/5, অর্থাৎ ব্যবহার কমে যাবে 20%। ঠিক আছে, 20% ব্যবহার কমে যাবে চিনির। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বরে কি বলেছে। 2 নম্বর প্রশ্নটা বলেছে যে রান্নার তেলের দাম 16.23% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের ব্যবহার হ্রাস পাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো বাজার দামটা বেড়েছে আর কি বলছে, খরচটা বলছে একই রাখতে হবে। বাজার দামটা বেড়েছে আর খরচটা বলছে একই রাখতে হবে, তাহলে কি করতে হবে? ব্যবহারটা কমাতে হবে। ব্যবহারটা কত কমাতে হবে? দেখো এখানে 16.23 মানে 50/3, 50/3 যুক্ত 100, মানে এটা হবে কত? 350/3। ঠিক আছে, তাহলে এই 350/3, এই যে 350/3, এখান থেকে কমাতে হবে 50/3, এখান থেকে যদি কমাতে হবে 50/3। ঠিক আছে, তাহলে 1 থেকে কমাতে হবে কত? 50/3। ঠিক আছে, বাই এটা 350/3, এর সমান কত হবে? দেখো এটা হবে 50 গুণিত 3 আর 350 গুণিত 3। এই 3টে উপরে উঠে যাবে, এই 3টে নিচে নেমে যাবে। ঠিক আছে, এরপর 3 কাটা যায়, 0 0 5 7 35, অর্থাৎ 1/7। এরপর দেখো ফ্রেন্ডস, এটা 1 থেকে হয়েছে 1/7, আর 100 থেকে কত কমাতে হবে? তাহলে 100 গুণিত
1 7, ঠিক আছে। কত হবে দেখো, 7 দিয়ে 100 ভাগ করো, 7 1 7, 3 0, 4 7 28, দশমিক 0, 7 2 গুণে 14। আচ্ছা আমি পূর্ণতে ভাঙি, ঠিক আছে। তাহলে কত পূর্ণ হবে, 14 পূর্ণ 2 এর 7, এটা হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে ব্যবহারটা কত কমাতে হবে, 14 পূর্ণ 2 এর 7 ব্যবহারটা আমাদেরকে কমাতে হবে, ঠিক। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা এভাবেই রয়েছে, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে যে চালের বাজারের দাম 5% হ্রাস পাওয়ায়, ঠিক আছে, চালের বাজারের দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে কি বলেছে দেখো, চালের বাজারের দাম মানে চালের বাজারের দাম কি হয়ে গেছে, চালের বাজারের দাম কি 5% কমে গেছে। কোন জিনিসের বাজারের দাম যদি কমে যায়, একটা কথা মাথায় রাখো, যে কোনো জিনিসের বাজারের দাম যদি কমে যায় তাহলে কি, আমি যদি সেই টাকার যদি সামান নিই তাহলে কি মানে সেই সামানটা বেশি পাবো, অবশ্যই যে কোনো সামান বেশি পাবো আমরা। তাহলে কি বাজারের দামটা কমেছে, তাহলে কি ব্যবহারটা অবশ্যই বাড়বে। যদি আমি খরচটা একই রাখি আর বাজার দামটা কমে তাহলে ব্যবহারটা বাড়বে, ঠিক আছে। তো প্রশ্নটা কি বলে দেখো, চালের বাজার দাম 95% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে কমেছে, আগে ছিল যদি 100, এখন হয়েছে কত, 5 কমেছে মানে 95, ঠিক আছে। তাহলে 95, তো 95 থেকে কি বলছে, একটি পরিবার খরচ না কমে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি পাবে। দ্রব্যটি ব্যবহার কত বৃদ্ধি পাবে, 95 থেকে বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, 5 বৃদ্ধি পাবে। তাহলে 1 থেকে কত বৃদ্ধি পাবে, 5/95, আর 100 থেকে কত বৃদ্ধি পাবে, 100 ইন্টু 5/95, 5 × 95, এটা হবে 5 পূর্ণ 5 এর 19, এত পার্সেন্ট কি হবে, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এরপর দেখো নেক্সট অঙ্কটা, তো নেক্সট অঙ্কটা কি দেওয়া রয়েছে দেখো, 4 নম্বর অঙ্কটা রয়েছে, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, তো দেখো 4 নম্বর অঙ্কটা বলেছি যে লবণের বাজারের দাম বলেছে 12.12% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি পাবে। তো এটাও কিন্তু সেম প্রসেসেই হবে, ঠিক আছে। কি বলেছে দেখো অঙ্কটা বলেছে লবণের বাজারের দাম 12.12% হ্রাস পাওয়ায়। তাহলে যদি আগে 100 ছিল এখন কত হয়েছে 12.12, এটা কত হবে, এটা হবে দেখো 12 × 2 = 24, 25/2, তাহলে এখন এতনা কমছে, ঠিক। তাহলে কত হবে দেখো, এটা হবে 200 - 25/2, অর্থাৎ 175/2, কমে পর কত হয়েছে 175/2। তাহলে কি বলেছে দেখো, একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে, একটি পরিবারের খরচটা না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে কত বৃদ্ধি পাবে, তাহলে দেখো 175/2 থেকে বৃদ্ধি পাবে 25/2, তাহলে 1 থেকে বৃদ্ধি কত পাবে, 25/2/175/2, আর 100 থেকে বৃদ্ধি পাবে দেখো 100 ইন্টু, দেখো ফ্রেন্ডস এই দুই উপরে যাবে, এই দুটো নিচে আসবে, তাহলে উপরে থাকবে 25 আর নিচে থাকবে 175 ইন্টু 2, ঠিক আছে। 2 দিয়ে কাটা যাবে 25, দেখো 4 25 100, তাহলে 7 25 হবে 175, ঠিক আছে, মানে 100/7। এটা কত হবে এটা বলো, এটা 14 16 পড়লো নাকি, 7 দিয়ে 100 ভাগ করা হয়, 7 1 7, 3 0, 4 7 28, আচ্ছা 14.2/7, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, ঠিক আছে। অপশন ডি যেটা সেটাই হবে এর অ্যান্সার, ঠিক। এরপর দেখো নেক্সট 5 নাম্বার অঙ্কটা কি বলেছে, তো 5 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, এরপর 5 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, 5 নাম্বার অঙ্কটা বলেছে যে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। এ এর বেতন যেটা সেটা বি এর বেতনের থেকে 20% বেশি, মানে যদি বি এর বেতনটা 100 হয় তাহলে এর বেতনটা কত হবে 120, অবশ্যই 120 হবে।
দেখো কি বলছি, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। এ এর বেতন যেটা সেটা বি এর বেতন, সরি এ এর বেতনের যেটা সেটা বি এর বেতনের থেকে 20% বেশি অবশ্যই। আচ্ছা, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? তাহলে বি এর বেতন যেটা সেটা এ এর বেতনের থেকে শতকরা কত কম? তো দেখো ফ্রেন্ডস, বি এর বেতন যেটা সেটা এ এর বেতন থেকে শতকরা কত কম, মানে কার বেতন থেকে কম? এ এর বেতন থেকে কম, তাহলে এটা নিশ্চিত। আর কত কম? তাহলে দেখো ফ্রেন্ডস 20 কম রয়েছে। ঠিক আছে, 120 মাইনাস 100 মানে 20 কম রয়েছে। আর শতকরা বলেছে মানে পার্সেন্টেজে গুণ। ঠিক আছে, শতকরা যেখানে বলা থাকবে যে শতকরা বার করো, তাহলে কি সেক্ষেত্রে কি হয়ে যায়, 100 গুণ হয়ে যায়। আর যদি শতকরা থেকে আমরা অংশতে কনভার্ট করি, যেমন দেখো, যেমন কি হয়, যদি 35% থাকে, ঠিক এটাকে আমরা যদি ভগ্নাংশে মানে অংশ জানি, তাহলে সেটা হয়ে যায় এরকম। আর যদি 3/4 থাকে, এটা যদি পার্সেন্টেজ আমরা বার করতে বলা হয়, তাহলে কি করে, 100 গুণ করে। ঠিক, তো সেইভাবে এটাকে শতকরা বলছি, শতকরা কত। তাহলে দেখো শূন্য শূন্য কাটা যাবে, এটা হবে 6 দুগুণে 12, আর তাহলে এটা কত হবে 50/3, অর্থাৎ 16.2-3% হয়ে যাবে অ্যান্সার পাঁচেরটা। ঠিক আছে, 16.2-3% অপশন এ যেটা। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলেছে। 6 নম্বর প্রশ্ন কিন্তু সেম রয়েছে, ঠিক আছে, পাঁচেরটার মতনই হবে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা এত বেশি। প্রথম যে সংখ্যাটা মানে ফার্স্ট নাম্বারটা কি বলেছে, দ্বিতীয় নাম্বারের থেকে 50, আচ্ছা 16.2-3 বেশি। ঠিক আছে, প্রথম যে নাম্বারটা সেটা দ্বিতীয় নাম্বার থেকে এত বেশি, তাহলে দ্বিতীয় নাম্বার যদি আমি 100 ধরি, তাহলে প্রথম নাম্বারটা কত হবে, 100 প্লাস 50/3, এটাই তো হবে দ্বিতীয় নাম্বার, সরি প্রথম নাম্বার। এরপর কি বলেছে দেখো প্রশ্নটা, আচ্ছা এটা যদি আমরা করি তাহলে এটা হবে 350/3 সমাধান করার পর। এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। ঠিক আছে, আমরা কত কম আগে সেটা দেখি। এত কম, ঠিক আছে, এতই তো কম। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। এই দ্বিতীয় সংখ্যা যেটা, দ্বিতীয় সংখ্যা তো 100, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম। কার অপেক্ষা, কার অপেক্ষা, প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম, 50/3 কম। ঠিক আছে, 50/3 যদি কম বেশি থাকে, আর কার থাকে, কার উপর, এই এতটার উপর। 350/3 কি বলেছে, শতকরা বলেছে, মানে গুণিত 100। ঠিক, তাহলে দেখো এখানে কি হবে সমাধান করার পর, দেখো 50 গুণিত 3/350 গুণিত 3 ইন্টু 100, 3 3 কাটা যাবে, 0 0 5 7 35, অর্থাৎ 100/7 কত হবে এটা, 14.2/7 এত হবে অ্যান্সার। 14.2/7 হবে এর অ্যান্সার। দেখো অপশন এ তে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলেছে। তো দেখো ফ্রেন্ড, 7 নম্বর প্রশ্নটা বলেছে যে এ এর বেতন যেটা, এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। বলছে এ এর বেতনটা বি এর বেতনের থেকে 25% কম। এর বেতনটা বি এর বেতনের থেকে 25% কম। যদি এ বি এরটা যদি 100 হয়, তাহলে এরটা কত হবে, 75, 25% কম। ঠিক আছে, মানে 75 হবে। এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। বি এর বেতন এ এর বেতন থেকে শতকরা কত বেশি। তাহলে দেখো কি হবে, কার থেকে বলেছি, এ এর থেকে বলেছে, কত বেশি, তো 100 মাইনাস 75 মানে 25 বেশি। বেশি বা কম হলে সেটা উপরে থাকবে। ঠিক আছে, আর যার থেকে বলবি তারটা নিচে থাকবে সবসময়। আর যদি শতকরা বার করতে বলি, তাহলে শতকরা শতকরা মানে 100 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা দেখো 3, অর্থাৎ 100/3 মানে 33 গুণ 1/3% হবে এর অ্যান্সার। দেখো অপশন বি তে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস 8 নম্বর প্রশ্নটা কি বলেছে। তো দেখো 8 নম্বর প্রশ্নটা বলেছে যে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। এ এর বেতন যেটা সেটা বি এর বেতনের অপেক্ষা 50% কম। মানে যদি আমরা বি তে 100 ধরি, তাহলে এ এরটা হবে 50% কম, মানে 50 হবে। ঠিক আছে, তার প্রশ্নটা কি বার করতে বলেছে দেখো, বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি।
বি এর বেতন এ এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে কত বেশি? 50 বেশি। কার অপেক্ষা? এ এর অপেক্ষা। এর থেকে 50 বেশি, তাহলে কি বলেছে? শতকরা বলেছে, মানে ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা এটা কাটা যাবে, মানে হবে 100 হবে এর অ্যান্সার। ঠিক, 100% হবে এর অ্যান্সার। আর এটা দেখো অপশন সি হবে এর অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস 9 নম্বর অঙ্কটা কি বলেছে। তো 9 নম্বর অঙ্কটা বলেছে যে একটি সংখ্যাকে প্রথম 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। আচ্ছা, যদি আমি সংখ্যাটাকে 100 ধরি, তাহলে কি সংখ্যাটি প্রথম 12% বাড়াচ্ছে, 12% বাড়ালে সেটা এত। তারপর কি যে 12% এই সংখ্যাটাকে আবার 12% হ্রাস করছি। ঠিক আছে, 12% হ্রাস করলে হবে 88/100। তাহলে এটা সমাধান করে পরে কত হবে দেখো, এটা 25 দিয়ে কাটা যাবে, 4 25 100, এটা কাটা যাবে দেখো 4 2 গুণে 8 আর 4। ঠিক আছে, 4 28 ইন্টু 88 গুণ করে পরে কত হয় দেখো, 28 আর 88 গুণ 8 8 64, 4 হাতে গেল 6, 8 2 গুণে 16, 8 8 64। ঠিক আছে, 70 80 86, 6 হাতে গেল 8 আর 2 গুণে 16, 16 আর 8 16 আর 8 8 6 14 মানে 24। ঠিক, তাহলে এটা হচ্ছে 2 4 6 4 বাই 25। এটা যদি আবার 25 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে দেখো, 25 দিয়ে ভাগ করে যদি হয় এটা যাবে 9 9 25 225, অর্থাৎ 1 আর 2 4, আর কত 8 25 200, 1 4 দশমিকের পর 0। এটা কত যাবে দেখো, এটা হবে 4 5 25 125। ঠিক আছে, 5 হাতে গেল 1 দশমিক 0 5 25 6 25 হবে 150, মানে 98.56 হবে এর অ্যান্সার, 98.56। আচ্ছা, মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে তাহলে কত হ্রাস হবে, এটা কিন্তু 100 থেকে বিয়োগ হবে। ঠিক আছে, 100 থেকে বিয়োগ করে পর কত হ্রাস হবে সেটা আমরা বুঝতে পারবো। এটা দেখো 4 হাতে গেল 1 6, এটা 4 দশমিক হাতে 1 গেল 8টা হবে 9 1, অর্থাৎ এত হ্রাস পাবে, 1.44% এর হ্রাস পাবে। ঠিক, এরপর দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, কি বলেছে দেখো, এই সমস্ত এই 10 11 12 13, দেখো এই 4টি অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 10 11 12 13 এইগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু বারবার আসে। 10 11 12 13 এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে, আর খুব সুন্দর অঙ্ক। ঠিক, কোন পরীক্ষায় পাস নম্বর 16%। ঠিক আছে, কোনো একটা পরীক্ষায় পাস নম্বর 16%, যেমন তোমাদের মাধ্যমিকে পাস নম্বর ছিল 35%, সেম তেমন কোনো একটা পরীক্ষায় পাস নম্বর 16%। কোন পরীক্ষার্থী বলছে 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে সে পরীক্ষা দেয়, পরীক্ষা পর রেজাল্ট বার হয়ে দেখেছে সে 55 নম্বর পায়, 55 নম্বর পায় পর সে 25 নম্বরের জন্য ফেল করে। 25 নম্বরের জন্য ফেল করে মানে কি, মানে সে যদি আর 25 নম্বর পায় তাহলে সে পাস করেছে। তো তাহলে পাস নম্বর কত, পাস নম্বর হচ্ছে 80। ঠিক আছে, আর দেখো প্রথমেই বলে দেওয়া হয়েছে কোন পরীক্ষায় পাস নম্বর 16%, তার মানে আমি 16% 80 ধরতে পারি। ঠিক, আর কি প্রশ্ন বলেছে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল, মানে 100। দেখো 100%-এর মধ্যে 35% ছিল তোমাদের মাধ্যমিক পাস, যে 100-এর মধ্যে তোমার 35 পেলেই পাস হয়ে যাবে। তার মধ্যে সেম এখানেও কি 100-এর মধ্যে 16% এখানে পাস বলেছে, তাহলে 100% মানে কি ফুল কত নাম্বার, মোট কত নাম্বার পরীক্ষা হয়েছিল, তাহলে এখানে 100% আমরা বার করবো। 80/16, তাহলে 100 সমান 500। কিভাবে হলো দেখো, এটা হবে 5 5 16 80, আর 100 গুণিত 5 মানে 500। ঠিক আছে, তো দেখো মোট পরীক্ষায় কত নম্বর ছিল, সেটা হবে 500 নম্বরের পরীক্ষাটি ছিল। ঠিক, এইভাবে 11 নম্বর অঙ্কটি দেখো ভীষণ ইম্পর্টেন্ট আর খুব মজাদার অঙ্ক। আর এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে, যারা এক্সাম দিয়েছো, হ্যাঁ, তারা অবশ্যই জানবে যে এই সমস্ত অঙ্কগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 11 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখো, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে। ঠিক আছে, 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 81% নম্বর পেয়ে
5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? আচ্ছা, তো আমরা ধরি যে পরীক্ষায় মোট নম্বর ছিল x, পরীক্ষায় মোট নম্বর ছিল x মোট, ঠিক আছে, মানে x নাম্বারে পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পায়, তাহলে প্রথম ছাত্রটি 46% নম্বর পায়, মানে কি এর মধ্যে 46% পায়, 46% পায়। 46% কি নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, মানে কি 55 নম্বরের জন্য সে ফেল করে, যদি সে আর 55 নম্বর পায় তাহলে সে পাস করে যেত। তাহলে আমি এদেরকে কি পাস করাবো প্রত্যেকটাকে, তাহলে আর 55 নম্বর পেলে কি সে পাস করে যেত, মানে এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। এরপর দেখো, এরপর কি বলেছি, অপর একজন 81% নম্বর পেয়ে, অপর একজন, ঠিক আছে, অপর একজন 81% নম্বর পায়, এর মধ্যে 81% পায়, 81% নম্বর পেয়ে কি বলেছে দেখো, 81% নম্বর পেয়ে 15 নম্বর বেশি পায়, 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, মানে কি সে যত পুরো 5 নম্বর ছিল তার থেকে 15 নম্বর বেশি পেয়েছে, ঠিক আছে। তাহলে এদেরকে আমি পাস করাচ্ছি, ঠিক আছে, মানে ইও পাস করবে -15, এই নাম্বার ইও পাস করে যাবে, টোটাল যে 5 নম্বর সেটা হবে এটা। আর একটা কথা তোমরা আমাকে বলো যে কোন পরীক্ষায় কি 5 নম্বরটা আলাদা আলাদা হয়? যেমন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, সেক্ষেত্রে 5 নম্বর কি আলাদা আলাদা হয়েছিল? প্রত্যেকের আলাদা আলাদা হয় না, প্রত্যেকের 5 নম্বরটা একই হয়। তাহলে এদের দুজনের 5 নম্বরটা একই হবে, এতটুকু আমরা লিখতে পারি 86x/100 প্লাস 55 সমান 81x/100 মাইনাস 15, ঠিক। তাহলে দেখো এখানে এই 55 -15টা এদিকে আসবে, আর এটাকে আমরা ওপার দিকে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে প্লাস 15 81x/100 মাইনাস 46x/100, এক্ষেত্রে কত হবে দেখো, 70 সমান 81x মাইনাস 46x/100, ঠিক। এরপর দেখো বিয়োগ করে পর কত হয়, বিয়োগ করে পর হবে দেখো 6 5 11, 1 হাতে গেল 1, 4 5, আচ্ছা 35x/100, আর দেখো এখানে কাটা যাবে 35 দুগুণে 70, অর্থাৎ x সমান হবে 200। মোট কত নাম্বার পরীক্ষাটা হয়েছিল? মোট পরীক্ষাটা হয়েছিল 200 নাম্বারের, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস 12 নম্বর প্রশ্নটা, তো 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে দেখো এই টাইপের কিন্তু প্রশ্ন পড়ে এটা, ঠিক আছে। 10 11 12 13 এই চারটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। তো দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, যদি তোমরা না বুঝতে পারো, কোনো অঙ্ক যদি তোমরা না বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল? ঠিক আছে, দেখো সেম কিন্তু আগের অঙ্কটার মতোই রয়েছে। তাহলে মোট পরীক্ষায় যদি x নম্বর ছিল, আমরা ধরি মোট পরীক্ষা x নম্বর ছিল, ঠিক আছে। তাহলে একজন ছাত্র, ফার্স্ট যে ছাত্রটা সে 30% পায়, x এর মধ্যে মোট, এটা তো টোটাল নাম্বার, এর মধ্যে 30% সে পায়, মানে কত পায়, 30x/100। এই নম্বরটা পেয়ে সে কি বলছে, এই নম্বরটা পেয়ে সে 58 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে, 58 নম্বরের জন্য ফেল করে, মানে 58 নম্বর যদি সে আর পায় তাহলে সে পাস করে যায় পরীক্ষায়, তাহলে সে পাস করে যেতে পরীক্ষাটাই, ঠিক আছে। এবং অপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে, এবং অপর একজন ছাত্র কত নম্বর পায়, মোট নম্বর 55%, মানে 55x/100, ঠিক আছে, এত নম্বর পায়, পেয়ে সে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়। তাহলে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, আমাদের কি পাস করাবার আছে,
কিন্তু কি পাস যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা 5 নম্বরটা সমান করতে পারবো, ঠিক আছে। তাহলে কি 22 নম্বর বেশি পায়, মানে এখান থেকে সে বিয়োগ 22, তাহলে কি 5 নম্বরটা এর চলে আসবে সেকেন্ড যে যে পরীক্ষার্থী আছে তার নাম্বারটা। এরপর দেখো তোমার পরীক্ষায় মোট কত নম্বর ছিল, তাহলে দুজনের 5 নম্বর সেটা সমান হবে। যেমন আগেরটিতে বললাম 58 সমান 55x/100 -2, আর x সমান কত হবে দেখো 30x, আচ্ছা 58 + 22 সমান 55x/100 -30x/100। এরপর দেখো 70, এটা হবে 80 সমান 100টা লসাগু 55x -30x, ঠিক আছে। 80 সমান কত হবে দেখো, এটা বিয়োগ করে পর হবে এটা 25x/100, অর্থাৎ 4 25 100, আর x সমান কত হবে, x সমান হবে 8 2 16 বলতে 160। তাহলে মোট কত নম্বরের পরীক্ষাটি ছিল, 160 নম্বরের পরীক্ষাটি ছিল, ঠিক আছে। কিছু একটা মিস্টেক হয়ে যাচ্ছে, 60 কিন্তু অপশন নেই। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, দেখো ফ্রেন্ডস, এখানে 39% দেওয়া রয়েছে, আমি 30% করেছি প্রত্যেকটাতে। 39% দেওয়া রয়েছে, মানে এটা 39 হবে, এটা 39 হবে, এটা 39 হবে। এরপর এখানে দেখো বিয়োগটা শুধু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তো দেখো 39 থেকে 40 আর 10 50, মানে 11 আর 5 16x, ঠিক আছে, 16x কাটা যাবে না। তো 5 16 কত হয় 80, আর x সমান কত হবে, x সমান হবে 500, অর্থাৎ 500 নম্বরের মোট 500 নম্বরের পরীক্ষাটি ছিল, ঠিক আছে। এরপর দেখো 13 নম্বর প্রশ্নটা কি বলেছে। 13 নম্বর প্রশ্নটা বলেছে যে পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে। আগে যেমন করেছিলাম সেরকম কিন্তু এই অঙ্কটিও করবো, ঠিক আছে। 13 নম্বর অঙ্কটিও তো দেখো 13 নম্বর অঙ্কটি, পরীক্ষায় একজন ছাত্র বলতে 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 বেশি পায়। পাস করতে কত নম্বর পেতে হবে। আগে আমরা কি মোট নাম্বার যেটা সেটা ধরবো, ঠিক আছে। ধরি টোটাল নাম্বার, সেটা x। তাহলে প্রথম স্টুডেন্ট যে সে নাম্বার কত পায়, সে পায় দেখো মোট নাম্বার থেকে কি বা 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, তো 30% পায়, মানে এই নাম্বারটা পায়। কত নম্বরের জন্য ফেল করে, সে যদি আর 30 নাম্বার বেশি পায় তাহলে সে কি পাস করে যেত, মানে 30 নম্বরের জন্য সে ফেল করেছে। সেকেন্ড ছাত্র বা সেকেন্ড স্টুডেন্ট, ঠিক আছে। সেকেন্ড স্টুডেন্ট কি বলেছে, অপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 15 নম্বর 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, 45% সে নম্বর পায়, ঠিক। আর সে কি 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, মানে এটা হয়ে যাবে 5 নম্বর, এটা হয়ে যাবে 5 নম্বর। তো পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে, ঠিক আছে। তো দেখো দুটোর এই 5 নম্বরটা অবশ্যই সমান হবে। তো 30x/100 প্লাস 30 সমান 45x/100 মাইনাস 15, ঠিক। এরপর দেখো এটা কিন্তু এদিকে আসবে, এটা ওইদিকে যাবে, ঠিক আছে। তো এটা হবে 45 সমান 15x/100, আর 3 15 45, x সমান হবে 300। দেখো ফ্রেন্ডস, এখন কিন্তু উত্তরটি বার হয়নি, এটা হচ্ছে মোট নাম্বার, মানে এত নাম্বারের পরীক্ষাটি হয়েছে, যেটা আমরা ধরেছি টোটাল নাম্বারের পরীক্ষাটি। আমাদের এখানে প্রশ্নটা বলেছে যে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে। তাহলে দেখো পাস করতে কিন্তু এই নাম্বারটা পেতে হবে, অবশ্যই পাস করতে এই নাম্বারটা পেতে হবে। তাহলে এক্স এর মানটা এই দুটো জায়গায় একটিতে বসালেই হবে। তাহলে প্রথমটি বসাচ্ছি, ঠিক আছে। এটিতে 30 × 300
100 প্লাস 3 0 0 0 0 90 প্লাস 30 অর্থাৎ 120। পাস করতে গেলে তাকে 120 নাম্বার পেতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো পাস করতে শতকরা কত নাম্বার পেতে হবে, দেখো এখানে শতকরা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে যে শতকরা কত নাম্বার পেতে হবে, ঠিক। তাহলে 300-র মধ্যে পেতে হবে 120 নাম্বার, তবেই সে পাস করবে। মোট 300 নাম্বারের মধ্যে পেতে হবে তাকে 120 নাম্বার, আর 1 নাম্বারের মধ্যে তাকে পেতে হবে 120/300, আর 100 নাম্বারের মধ্যে তাকে পেতে হবে 100 গুণিত 120/300। 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, 3 4 12, মানে তাকে 40% নাম্বার পেতে হবে। পাস করতে গেলে তাকে 40% নাম্বার পেতে হবে। আশা করছি বুঝতে পেরে গেছো। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে প্রথম আরেকবার দেখে নেবে, ঠিক আছে, তাহলে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। এরপর দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে। তো দেখো এই 14 থেকে একেবারে 23 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো কিন্তু একই রকম রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত অঙ্ক তোমাদেরকে 2 থেকে 3টে টাইপ তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, বাকি তোমরা সমস্তগুলো আরামসে পেরে যাবে, ঠিক আছে। একেবারে দুটো ট্রিক তোমাদেরকে বলবো, ঠিক আছে। একটি যেটি সাহায্যে অঙ্কগুলো করা যাবে, আর একটি শর্ট ট্রিক, ঠিক আছে। একেবারে 10 সেকেন্ড সময় লাগবে অঙ্কগুলো করতে। তো দেখো কি বলেছে 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর অঙ্কটা বলেছে যে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস করা হলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। তো দেখো ফ্রেন্ড, যখনই কোনো ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে যে এত বৃদ্ধি এত হ্রাস, বা এত বৃদ্ধি এত বৃদ্ধি এত হ্রাস এইভাবে যদি কোনো রকম দেওয়া থাকে, তাহলে একটি সূত্র সেটা মনে রাখো, যেটা হচ্ছে যদি ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে যদি জিজ্ঞাসা করে, তাহলে সেটা হবে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটাই হবে এর ফর্মুলা, ঠিক আছে। যেখানে মনে রাখবে x এর মানটা প্লাস কখন হবে, যখন বৃদ্ধি হবে তখন প্লাস হবে। যখন বলবে যে বৃদ্ধি, x মানে কি এখানে দৈর্ঘ্য, ঠিক, x মানে এখানে দৈর্ঘ্য, ঠিক আছে। যখন বৃদ্ধি হবে তখনই কিন্তু x এর মানটা প্লাস হবে, যখন হ্রাস বলবে তখন কিন্তু মাইনাস হয়ে যাবে x এর মানটা, ঠিক আছে। যখন হ্রাস বলবে তখন কিন্তু মাইনাস হবে। আর y মানে হবে প্রস্থ, y এর মানটা সেম, যখন বৃদ্ধি বলবে তখন হবে প্লাস, আর যখন হ্রাস বলবে তখন হবে মাইনাস। তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, আর সাথে এইটুকুটা মনে রাখবে যে যখন বৃদ্ধি বলবে তখন আমরা x এর মানটা প্লাস নেব, আর যখন হ্রাস বলবে তখন x এর মানটা মাইনাস নেব, সেম y এর ক্ষেত্রেও, ঠিক আছে। তো দেখো 14 নম্বর প্রশ্নটা কি বলেছে, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, দৈর্ঘ্য মানে কি x, 10% বৃদ্ধি মানে প্লাস 10 নেব, ঠিক আছে। আর ওয়াইটা কি বলেছে, দেখো ওয়াইটা বলেছে ও প্রস্থ 4% হ্রাস বলেছে -4। দেখে এবার আমরা এই ফর্মুলাতে পুট করব, ঠিক আছে। তাহলে 10 প্লাস 10 -4 প্লাস এখানে প্লাস 10 গুণিত -4 বাই 100। তো কত হবে দেখো, 10 - 4, এটা দেখো প্লাস মাইনাস মাইনাস 40/100, ঠিক আছে। মানে এটা কত হবে, এটা হবে 6 মাইনাস 2/5, এরপর লসাগু 5 × 30 - 2 অর্থাৎ 28/5, 5 × 5 = 25, অর্থাৎ এটা হবে এর অ্যান্সার, ঠিক আছে। যদি আরেকটা কথা, যদি অ্যান্সারে তোমাদের প্লাস আসে, তার মানে কি বৃদ্ধি, আর যদি তোমাদের অ্যান্সারে মাইনাস চলে আসে, ঠিক আছে, অবশ্যই মাইনাস আসবে, যদি মাইনাস আসে তাহলে সেটা হবে হ্রাস, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এই তিনটে মাথায় রাখবে যে যদি প্লাস বলে তাহলে মানে যদি বৃদ্ধি বলে তাহলে x এর মানে প্লাস নেব, আর যদি হ্রাস বলে সেক্ষেত্রে মাইনাস নেব, ঠিক আছে। আর যদি উত্তরে তোমাদের মাইনাস চলে আসে তার মানে কি হ্রাস হবে, আর যদি বলে প্লাস আসে তার মানে কি বৃদ্ধি হবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর 15 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই করতে পারবে, ঠিক আছে। 16 নম্বরটা করতে পারবে, 17 নম্বরটা আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে। 17 নম্বর দেখো দুটোতে বৃদ্ধি বলা হয়েছে, মানে কি দুটো ক্ষেত্রে প্লাস, ঠিক। তাহলে 13 + 2, একটা হবে x 13, y হবে +2,
আর কি দেওয়া রয়েছে এক্স ওয়াই, অর্থাৎ 13 গুণিত 2/100। ঠিক যেখানে এক্স সমান 13, ওয়াই সমান 2, এই ফর্মুলাতে পুট করছি। ঠিক আছে, এরপর দেখো এটা হবে 15 প্লাস 13 দুগুণে 26/100, দেখা করা যাবে 13, এটা 50। ঠিক, নিচে হবে 50, 5 15 75 প্লাস 13 অর্থাৎ 763/50। এটা ক্যালকুলেশন করবে, দেখো ক্যালকুলেশন করে কত হয়, পয়েন্টে আসবে। আমি ক্যালকুলেশনটা করে দেখি। ঠিক আছে, 763, 50 একে 50 অর্থাৎ 6 2 3, 5 5 25 অর্থাৎ 3 1 0.0, 5 দুগুণে 10, 5 6 30 অর্থাৎ 15.26। দেখো এই মানটা কিন্তু প্লাসে এসেছে, তার মানে কি বৃদ্ধি। ঠিক, এইভাবে এই অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে, তোমরা সমস্ত অঙ্কগুলো পেরে যাবে। ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা তোমাদের একটু দেখিয়ে দিই। 20 নম্বর অঙ্কটা একটু অড রয়েছে এগুলো থেকে। তো 20 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস ও টিকিটের মূল্য 24% হ্রাস করা হলে মোটের উপর শতকরা আয় কত হ্রাস পাবে। ঠিক আছে, এখানে দেখো ফ্রেন্ডস, এখানে এক্স এর মানটা -24 নেব আর ওয়াই এর মানটা -24 নেব। ঠিক, এক্স এর মানটা কত নেব, -24, কারণ দুটো ক্ষেত্রে হ্রাস বলেছে, আর ওয়াই এর মানটা -24। তাহলে দেখো এখানে -24 হবে এক্স প্লাস ওয়াই, এটার ক্ষেত্রে -24 এবং মাইনাস মাইনাস এর প্লাস হয়ে যাবে উপরে 24 ইন্টু 24/100। তাহলে এটা কত হবে দেখো, 24 ইন্টু 24 করে উপরে কত হয়, 4 4 6 গেল 1, 4 2 8, 4 2 8, 8 16 17 7 গেল 1, 2 2 4 রেখে 5 576। ঠিক আছে, তাহলে 576/100 মাইনাস 48 অর্থাৎ 576 মাইনাস 4800/100। তাহলে 4800 থেকে যদি আমরা 576 বিয়োগ করি, 4 হাতে গেল 1 7 8, 8 আছে কত 12, 8 9 8 আছে কত 10, 2 10 হাতে গেল 1, 5 6 6 আছে কত 8 2 8 অর্থাৎ এইটা 4 2 2 4 100। তাহলে 4 2 2 4, দেখো এটা কিন্তু মাইনাসে আসছে, কিন্তু মাইনাসে আসে তার মানে কি এত হ্রাস। ঠিক আছে, 42.24 হ্রাস হবে। ঠিক আছে, হ্রাস হবে। তো দেখো ফ্রেন্ডস, আমি আরেকটা জিনিস বললাম যে তোমাদেরকে একটা শর্ট ট্রিক বলবো। ঠিক আছে, তো শর্ট ট্রিকটা কি দেখো, যদি এরকম দৈর্ঘ্য প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে যে শর্ট ট্রিকটা তোমরা ব্যবহার করতে পারো। দেখো ফ্রেন্ডস, তোমাদের যেটা মনে থাকবে তোমরা সেটা ব্যবহার করবে। ঠিক আছে, যদি তোমাদের শর্ট ট্রিকটা যদি না মনে থাকে তাহলে শর্ট ট্রিকটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এর থেকে কিন্তু তোমরা করতে পারবে। কিন্তু এখানে কি একটু সময় বেশি নেবে, যদি তোমাদের মধ্যে কেউ সময় বাঁচাতে চাও তাহলে আমি তোমাদের শর্ট ট্রিকটা বলে দিই। ঠিক আছে, তো দেখো 14 নম্বর অঙ্কটি শর্ট ট্রিকটা বলছি, কিন্তু প্রত্যেকটাতেই কাজে লাগবে। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কি, আগে ছিল 100 এখন হয়েছে 110, 10% বৃদ্ধি। প্রস্থ 4% হ্রাস, যদি প্রস্থ আগে ছিল 100 এখন কত হয়েছে, এখন হয়েছে 96। ঠিক আছে, 4% হ্রাস হয়েছে। তাহলে ক্ষেত্রফল মানে কি জানি, ক্ষেত্রফল মানে আমরা জানি কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর এখানে কি করবে তোমরা দেখো, এই প্রত্যেকটা থেকে একটা করে, মানে এটাকে 10 দিয়ে ভাগ, এটাকে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করে কত হবে 11 যেটা হবে, আর এটা 9.6, এটাই হবে এর অ্যান্সার। দেখো 6 15 একটার পর দশমিক আছে। দেখো 100 থেকে এটা কত বেশি বা কম, যদি বেশি আসে 100 থেকে যদি বেশি আসে মনে রাখবে, 100 থেকে যদি বেশি আসে তার মানে কি প্লাস হবে, আর যদি 100 থেকে কম আসে তার মানে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 100 থেকে বেশি আসছে, কত বেশি আসে সেটা আমরা দেখবো। 100 থেকে বেশি আসছে 5.6 এত পার্সেন্ট, মানে 5.6%
বৃদ্ধি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু হবে প্রত্যেকটি অঙ্ক। তোমরা যদি এই ট্রিকটা সাহায্য করতে চাও তাহলে করতে পারো, না হলে এই নিয়মটা সাহায্য কিন্তু প্রত্যেকটা অঙ্ক হবে। ঠিক, আচ্ছা দেখো কত পর্যন্ত অঙ্কগুলো হবে, 22, 23, আচ্ছা 23 পর্যন্ত কিন্তু এই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এরপর দেখো 24 নাম্বার অঙ্কটা কি দেওয়া রয়েছে। 24 নাম্বার অঙ্কটা কি বলা হয়েছে দেখো। আর যদি তোমাদের মধ্যে এই সমস্ত কোনো অঙ্কগুলোর যেগুলো বললাম যে তোমরা করবে, সেই সমস্ত অঙ্কগুলো যদি মধ্যে কোনো অঙ্ক না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরপর দেখো 24 নাম্বার অঙ্কটা কি বলেছে। 24 নম্বর অঙ্কটা বলেছে যে আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রথমে একটা নিয়ম বলেছিলাম যে খরচ সমান বাজারের দাম ইন্টু কি ব্যবহার। আরেকটা কথা দেখো, এখানে ক্ষেত্রফল মানে কি হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে কি বলেছে দেখো, প্রশ্নটা কিন্তু দেখো 1, 2, 3 এই টাইপের অঙ্কগুলোর মতোই রয়েছে। এই প্রশ্নটা বলেছে দেখো আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। আয়তকার একটি জমির দৈর্ঘ্যটা বলছে 20% বৃদ্ধি পায়। ঠিক আছে, আর কি বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে, ক্ষেত্রফলে কোনো চেঞ্জ করবো না, অপরিবর্তিত রাখতে বলছে প্রস্থটা কত হ্রাস করতে হবে। তাহলে প্রথমের অঙ্কগুলোর মতোই ছিল, মতোই বটে আর কি। তো দেখো কিভাবে করবে। তো প্রথমে কি বলেছে, জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। যদি আগে 100 ছিল, এখন হয়েছে 120, তাহলে 120 থেকে কত কমাতে হবে, 20 কমাতে হবে। তাহলে আর 1 থেকে কত কমাতে হবে, 20 বা 120, আর 100 থেকে কত কমাতে হবে, 100 ইন্টু 1/6 অর্থাৎ 50/3 মানে 16.23% কমাতে হবে। ঠিক, এটাই হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট 25 নম্বর অঙ্কটা কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। দেখো কি বলেছে, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়। জমির দৈর্ঘ্যটা বলছে 20% হ্রাস পায়, তাহলে প্রস্থটা কত পার্সেন্ট, ক্ষেত্রফলটা একই রাখতে প্রস্থটা কত পার্সেন্ট বাড়াতে হবে। ঠিক আছে, তো দেখো বলছে 20% হ্রাস পায়। যদি আগে 100 ছিল, এখন হয়েছে 80, তাহলে 80 থেকে কত বাড়াতে হবে, 20 বাড়াতে হবে। আর 1 থেকে 20/80, আর 100 থেকে 100 ইন্টু 1/4 অর্থাৎ 25% বাড়াতে হবে। ঠিক আছে, 25% বাড়াতে হবে, অপশন বি হয়ে যাবে এর অ্যান্সার। এরপর দেখো ফ্রেন্ডস 26, 27, 28, ঠিক আছে, এই তিনটি অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। 26, 27, 28 আর 30 নম্বর অঙ্কটি। ঠিক আছে, এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামে এই অঙ্কগুলো বেশি দেখা যায়, যেগুলো বললাম যে 1 নম্বর 10, 11, 12, 13 আর 26, 27, 28, বাকি সমস্ত অঙ্কগুলো দেখা যায়। ঠিক আছে, কিন্তু এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো তোকে 26 নম্বর অঙ্কটা কি বলেছে, 26 নম্বর অঙ্কটা বলেছে যে 26 নম্বর অঙ্কটা বলেছে যে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি আর শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে। এইভাবে একটা কিন্তু ডায়াগ্রাম বানাতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা ডায়াগ্রাম বানাতে হবে, যেটা হচ্ছে এরকম। ইংরেজি পড়ে শতকরা 42%, আর ম্যাথ পড়ে মানে অঙ্ক পড়ে শতকরা 36% লোক। ঠিক আছে, আর উভয় বিষয় কতজন পড়ে, আর উভয় বিষয় পড়ে দেখো 15 জন উভয় বিষয় পড়ে। উভয় মানে 15% উভয় বিষয় পড়ে, 36% ম্যাথ আর 36% ইংরেজিতে পড়ে, ইংরেজি অঙ্ক। তো দেখো কি প্রশ্নটা বলেছে যে শতকরা কতজন ইংরেজি বা অঙ্কতে পড়ে না। একটা কথা দেখো, 42% ইংরেজি পড়ে, 36% ম্যাথ পড়ে, আর এই 15% কি ইংরেজিও পড়ে প্লাস ম্যাথও পড়ে, বোথ পড়ে। ঠিক আছে, ইংরেজি প্লাস ম্যাথ দুটো বিষয়ে পড়ে আর কি। তো এবার কি বলেছে আমাদেরকে যে শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না। তাহলে শুধুমাত্র ইংরেজিতে কতজন পড়ে, অনলি ইংরেজিতে পড়ে কতজন, 42 - 15,
কারণ 15 ইংরেজিও পড়ে আর অঙ্ক পড়ে, দুটা বিষয়ে পড়ে। 15 জন যে স্টুডেন্ট সেগুলো দুটা বিষয়ে পড়ে, ইংরেজি সাবজেক্টটিও পড়ে প্লাস ম্যাথ সাবজেক্টটিও পড়ে। আর আমি এখানে প্রশ্ন বুঝেছি অনলি মানে শুধুমাত্র ইংরেজিতে পড়ে কতজন, তাহলে 42 এর মধ্যে 15 ঢুকেছিল, মানে 42 মাইনাস 15 কত হবে এখানে দেখো, 5 আছে কত বলো, 7 বার হাতে গেল 1 2 অর্থাৎ 27। ঠিক আছে, 27 জন কি শুধুমাত্র ইংরেজিতে পড়ে। এরপর শুধুমাত্র ম্যাথে পড়ে কতজন, ম্যাথে পড়ে শুধুমাত্র দেখো 36 মাইনাস 15 কি 36 জন অঙ্ক পড়ছিল, তার মধ্যে 15 জন ঢুকে যে অঙ্ক পড়ে আর ইংরেজিও পড়ে। শুধু আমি বলছি যে কতজন অঙ্ক পড়ে, তাহলে 36 মাইনাস 15 অর্থাৎ 21 জন কি শুধু অঙ্ক পড়ে। এগুলো পার্সেন্টেজ জন হবে না, ঠিক আছে। 27% কি ইংরেজি পড়ে আর 21% অঙ্ক পড়ে। এরপর তোমরা আমাকে বলো যে তাহলে ইংরেজি প্লাস ম্যাথ মোট কতজন পড়ে, মোট পড়ে তাহলে দেখো 27 জন ইংরেজি, 21 জন ম্যাথ, আর এই 15 জন কি ইংরেজিও পড়ে প্লাস ম্যাথও পড়ে, তাহলে মোট এতজন ইংরেজি আর ম্যাথ দুটোই পড়ে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হবে, 5 কে 6, 6 আর 7 হবে 13, 3 হাতে গেল 1 4 5 6 অর্থাৎ 63% কি ইংরেজিও পড়ে প্লাস ম্যাথও পড়ে। তোমরা আমাকে বলো যে তোমাদের স্কুলে 100% স্টুডেন্ট আছে, 100% এর মধ্যে যদি 63% ইংরেজি আর ম্যাথ পড়ে, তাহলে কত পার্সেন্ট ইংরেজি আর ম্যাথ পড়ে না? 63% যদি ইংরেজি আর ম্যাথ পড়ে, তাহলে কত পার্সেন্ট ইংরেজি আর ম্যাথ পড়ে না? তাহলে সেটা হবে 100 মাইনাস 63, তাহলে এটা কত হবে, এটা হবে দেখো 37। 37% এমন স্টুডেন্ট যারা ইংরেজি পড়ে না প্লাস ম্যাথ কোনোটাই পড়ে না এই দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন বলেছি যে কত পার্সেন্ট ইংরেজি আর ম্যাথ পড়ে না, তো সেটা হবে 37%। ঠিক আছে, এখানে বলেছে শতকরা কত পার্সেন্ট, মানে পার্সেন্টেজে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে 37% হবে অ্যান্সার। এইভাবে দেখো 27 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 27 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আর এই অঙ্কগুলো তোমাদের এক্সামে আসে, ঠিক সে আরআরবি গ্রুপ ডি বলো বা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো পরীক্ষা বলো বা স্টেটের যে কোনো পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো আসে। 27 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 27 নম্বর অঙ্কটা বলেছে যে বার্ষিক পরীক্ষায় মানে বছর একটা পরীক্ষায় শ্রেণীতে 46% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে। তাহলে ম্যাথে ফেল করছে, ম্যাথে 46% কি হয় ফেল করে। আর কি বলেছে দেখো, আর বলেছে 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে আর ইংলিশে ফেল করে। 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে, 29% ছাত্রছাত্রী, এবং 35% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, আর ইংরেজিতে ফেল করে আর ম্যাথও ফেল করে, মানে উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট ছাত্রছাত্রী সেটা দেওয়া আছে দেখো। 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, মানে ইংরেজিতে ফেল করে আর ম্যাথও ফেল করে, দুটোতেই ফেল করে। ইয়ারা কি 46% ছাত্রছাত্রী সেগুলো শুধু অঙ্কতে ফেল করে, শুধুমাত্র ম্যাথে ফেল করে, আর 29% ছাত্রছাত্রী এগুলো শুধুমাত্র ইংরেজিতে ফেল করে। আর এই 25টি ছাত্রছাত্রী সে অঙ্কও ফেল করে আর ইংরেজিতেও ফেল করে, দুটোতেই ফেল করে। ঠিক আছে, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ই পাস করে, মানে ইংরেজিতেও পাস করে আর ম্যাথও পাস করে। তো দেখো ফ্রেন্ডস, এখান থেকে আমাকে তোমরা বলো যে শুধুমাত্র ম্যাথে ফেল করে কতজন, শুধুমাত্র ম্যাথে ফেল করে কতজন ফেল করে, 46 থেকে 25 বিয়োগ, শুধুমাত্র ম্যাথে ফেল করছে মানে 21% ম্যাথে ফেল করছে। আর শুধুমাত্র ইংরেজিতে কতজন ফেল করে, শুধুমাত্র ইংরেজিতে কতজন ফেল করে সেটা করে দেখো 29 মাইনাস 25, মানে শুধুমাত্র 4% শুধু ইংরেজিতেই ফেল করে। ঠিক আছে, এরপর বলো তার টোটাল ম্যাথ অঙ্ক প্লাস ইংরেজি এই দুটি বিষয়ে ফেল করে কতজন, তাহলে 46 জন কি করছিল ম্যাথে ফেল করছিল
আচ্ছা সরি, ম্যাথে অনলি শুধুমাত্র ম্যাথে ফেল করে 21 জন, আর ইংরেজিতে ফেল করে 4 জন, আর কি এই 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, মানে ম্যাথ প্লাস ইংরেজি। তাহলে আমাদের কি এখানে সেটা জিজ্ঞাসা করছি যে মোট ম্যাথ আর ইংরেজিতে কতজন ফেল করে। তাহলে 25 25 25 হবে 50, অর্থাৎ 50% ছাত্রছাত্রী কি ম্যাথ ইংরেজি দুটো বিষয়ই ফেল করে। তাহলে প্রশ্নটা কি বলেছে দেখো, প্রশ্নটা বলেছে যে মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ই পাস করে। তাহলে 100%-এর মধ্যে মোট 50% ম্যাথ আর ইংরেজিতে ফেল করে। তাহলে কতজন ছাত্রছাত্রী ম্যাথ আর ইংরেজিতে পাস করে? তাহলে বাকি 50% ছাত্রছাত্রী ম্যাথ আর ইংরেজিতে পাস করে, মানে 100 - 50। তাহলে বাকি 50% ছাত্রছাত্রী কি ম্যাথ আর ইংরেজি এই দুটো বিষয় পাস করে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন এ হবে এর অ্যান্সার। এরপর দেখো 28 নম্বর প্রশ্নটা। 28 নম্বর প্রশ্নটা কিন্তু এভাবেই হবে, ঠিক আছে। আর খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। 28 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 28 নম্বর প্রশ্নটা বলেছে যে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে। বার্ষিক পরীক্ষায় 80% ছাত্রছাত্রী বলছে ইংরেজিতে পাস করে। 80% ছাত্রছাত্রী ইংরেজিতে কি করে পাস করে। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলেছে যে পাস করে 85% ছাত্রছাত্রী ম্যাথে পাস করে। ম্যাথে পাস করে 85% ছাত্রছাত্রী, ঠিক। ম্যাথে পাস করে 85% ছাত্রছাত্রী এবং 75 মানে 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ই পাস করে। আর 75% ছাত্রছাত্রী কি উভয় বিষয়ই পাস করছে। উভয় বিষয় পাস করে। তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে, আচ্ছা আচ্ছা, তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী, এক মিনিট, আচ্ছা, উভয় বিষয়ে পাস করে যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তো তাহলে কি বলেছে, 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো আগে আমরা এখানে বার করবো যে কতজন আগে ফেল করছে, ঠিক আছে, কত পার্সেন্ট ফেল করছে। তো দেখো শুধুমাত্র ইংরেজিতে পাস করে 80 - 75 মানে 5%, আর শুধুমাত্র ম্যাথে পাস করে কত পাস করে 85 - 75 মানে 10%। তাহলে তোমরা বলো টোটাল ম্যাথ প্লাস ইংলিশে পাস করে, মানে মোট ম্যাথ প্লাস অঙ্ক প্লাস ইংরেজিতে পাস করে কত হবে, 5 + 10 + 75 মানে এটা হয়ে যাবে দেখো 80-90% ছাত্রছাত্রী কি অঙ্ক আর ইংরেজি দুটোতেই পাস করে। আর এখানে আমাকে প্রশ্নতে কি বলেছে দেখো, এরপর যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো এখানে বলো কতজন, তাহলে এখানে ম্যাথ আর ইংরেজিতে পাস করে 90%, মোট অঙ্ক আর ইংরেজিতে পাস করে 90%। তাহলে বলো যে কতজন তাহলে ফেল করে। তাহলে যদি এতজন পাস করে 90% পাস করে, তাহলে ফেল করে 10%। আর এই 10% দেখো ফেল নাম্বারটা দেওয়া আছে, 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করছে। তাহলে 40 জন, এই 10% মানে কি 40 জন উভয় বিষয়ে ফেল করছে। এরপর প্রশ্নটা কি বলেছে দেখো, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো দেখো 100% ছাত্রছাত্রী থাকবে, অবশ্যই 100% ছাত্রছাত্রী থাকবে। তাহলে যার মধ্যে 10% ফেল করছে আর বাকি 90% পাস করছে, তাহলে 1% মানে 40/10, আর 100% মানে 100 × 4 মানে হয়ে যাবে 400 হবে এর অ্যান্সার, ঠিক আছে। অপশন সি হবে এর অ্যান্সার। 29 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, এরপর দেখো 29 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে যে একটি সংখ্যাকে প্রথম 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে।
একটা সংখ্যাকে প্রথমে কি হচ্ছে 20% বাড়াচ্ছি, মানে যদি সংখ্যাটা ছিল আগে 100 তাহলে এখন হয়েছে 120। 20% বাড়িয়ে পর কি বলছে, বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে। 20% বাড়ছে, আবার 20% বাড়াচ্ছে, তাহলে মোটের উপর কত বাড়লো, আগে ছিল 100 আর এখন হয়েছে 144, তাহলে মোটের উপর 44% সংখ্যাটা বাড়বে। দেখো ফ্রেন্ডস, প্রশ্নটা আরো বুঝো, আগে ছিল 100, তাহলে কি বলছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়েছি, মানে 120 হয়েছে, ঠিক আছে, পরে আবার 20% বাড়াচ্ছে, পরে আবার 20% বাড়াচ্ছে, তাহলে কত হয়েছে 144। তারপর কি বলেছে সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে, তাহলে 144 থেকে কত বেড়েছে, 44% বেড়েছে, যদি 100 থেকে হয় তাহলে হবে 44% বেড়েছে। অপশন ডি হবে এর অ্যান্সার, 29 নম্বরেরটা। এরপর দেখো এই ভিডিওর লাস্ট যে অঙ্কটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি দেওয়া হয়েছে 30 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে একটি শহরে মোট জনসংখ্যা 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত রুটি উভয়ে খাদ্য খায়। ঠিক, তো দেখো ভাত খায় 60% আর রুটি খায় দেখো 50%, 50% রুটি খায় এবং 20% ভাত ও রুটি উভয়ই খাদ্য খায়। আর 20% এমন জন আছে যারা ভাতও খায় আর রুটিও খায়, দুটোই খায়, ঠিক আছে। তাহলে ওই শহরে কত শতাংশ মানুষ ভাত আর রুটি খায় না, তাহলে শুধু ভাত খায় কতজন, শুধু ভাত খায় কত হবে 60 মাইনাস 20 অর্থাৎ 40% শুধু ভাত খায়। আর শুধু রুটি খায় কতজন 50 মাইনাস 20 অর্থাৎ 30% শুধুমাত্র রুটি খায়। তাহলে টোটাল মানে মোট ভাত আর রুটি খায় কতজন, এমন কতজন আছে যারা শুধু মানে দুটোই খায় ভাত আর রুটি, তাহলে 40 প্লাস 30 প্লাস 20%, এগুলো তো এরাও তো ভাত আর রুটি দুজনে মানে দুটোই খায়, তাহলে কত হবে দেখো 70-90% হবে কি যারা ভাত আর রুটি দুটোই খায়। তাহলে বাকি 10% যারা রবে তারা কি ভাত রুটি কোনোটাই খায় না, ঠিক আছে, তারা উল্টা পাল্টা জিনিস খায় বাঁচে থাকে। তাহলে কি, তাহলে ভাত আর রুটি যারা খায় না সেগুলো হবে 10% এমন যারা ভাত আর রুটি খায় না। অপশন বি হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করছি প্রায় সমস্ত অঙ্কগুলো সমাধান তোমরা পেয়ে গেছো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো তাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর যারা কুইজ দিতে চাও, ঠিক আছে, জিকের কুইজ দিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তার লিঙ্ক টু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।